বৈশাখ মাসের শেষ দিক। সারাদিনের ভ্যাপসা গরমের পরে সন্ধ্যার পর থেকেই গ্রামের আকাশটা কেমন অস্বাভাবিক লাগছিল। নদীর পাড়ের পুরনো চায়ের দোকানটিতে কেরোসিনের হারিকেন জ্বলছিল মিটমিট করে। দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল তিনজন গ্রামবাসী। নদীর দিক থেকে ভেসে আসছিল হালকা গরম বাতাস, কিন্তু সেই বাতাসের মধ্যে মিশেছিল কেমন একটা অজানা অস্বস্তি। কয়েকদিনের তুলনায় আজ বেশ গরম পড়ছে, মনে হয় কাল বৈশাখী আসবে। আমারও তাই মনে হচ্ছে। দেখো না, পরিবেশটা কেমন শান্ত। নদীতে নেই কোনো ঢেউ, আর না আছে কোনো বাতাস। মানে এটাই তো ঝড়ের পূর্ব লক্ষণ। কি কন কাকা? একদম ঠিক কথা কইছো বাবা। সেই ছোট কাল থেকে দেখছি দুনিয়া চুপচাপ মানে ভয়ঙ্কর কিছু ঘটার পূর্বাভাস। ঠিক তখনই দূরে কাদামাটির পথ ধরে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছিল দোকানের দিকে। লোকটার হাতে লম্বা বাঁশের লাঠি, বয়স 70-এর কাছাকাছি হবে। হারিকেনের আলো কাছে আসতেই সবাই চিনতে পারল। আরে প্রতাপ দাদু যে, তোমারই জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম। এক কাপ গরম চা দে বাবা, শরীরটা কেমন জানি করছে। তা আমার জন্য কিসের অপেক্ষা রে নবীন? দাদু, তোমার গল্প না শুনলে কি চায়ের আড্ডা জমে? ও আচ্ছা, তাই বুঝি। তা বেশ বেশ। দাদু বেঞ্চে বসতেই আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো। হঠাৎ করে যেন পুরো পরিবেশটা বদলে গেল। মুহূর্তের মধ্যে দেখা গেল আকাশ জুড়ে ঘন কালো মেঘের ছোটাছুটি। নদীর ওপাশ থেকে ভেসে আসতে লাগলো বাতাসের ভয়ঙ্কর গর্জন। তীব্র বাতাসের এক ঝটকায় দোকানের টিনের চাল কেঁপে উঠল। তারপরই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। যা ভেবেছিলাম এটা তো তার থেকেও বেশি ভয়াবহ। এখন তো বাড়ি ফেরাও সম্ভব না। তীব্র ঝড়ের ঝাপটায় চারপাশের গাছগুলো যেন মাটির সঙ্গে লড়াই করছিল। প্রকৃতির এমন ক্ষিপ্ততা দেখে ভয়ে সবার মুখ চুপসে গেল। দোকানদার হরেন কাকা চিৎকার করে বলে উঠল, বাঁচতে হলে সবাই দোকানের ভেতরে চলে আসেন, দোকানটা বন্ধ করে দেই। হরেন কাকার কথা শুনে সবাই স্বস্তি পেল। সবাই দ্রুত দোকানের ভেতরে ঢুকে পড়ল। হরেন কাকা টিনের দরজাটি বন্ধ করে দিল। বাইরে তখন শুধু ঝড়ের গর্জন আর টিনের চালের বিকট শব্দ। প্রায় আধা ঘন্টা পর ঝড়ের তাণ্ডব একটু কমল। বৃষ্টি তখনও পড়ছে, তবে আগের মতো ভয়ঙ্কর নয়। হরেন কাকা ধীরে ধীরে টিনের দরজাটি খুলল। বাইরে বেরিয়ে সবাই স্তব্ধ হয়ে গেল। রাস্তার উপর ভাঙা ডাল ছড়িয়ে আছে। সাজানো গোছানো পৃথিবীটা একদম তছনছ। বাপ রে, এমন ঝড় আমি জীবনে কমই দেখেছি। একদম ঠিক, আমি তো ভয় পেয়ে গিয়েছি। হরেন কাকা দোকানের ভেতর জায়গা না দিলে ভয় উড়ে গিয়ে গাছের ডালে ঝুলে থাকতাম। যা বলেছিস মোহন, এই ঝড় দেখে আমার বহু বছর আগের একটা রাতের কথা মনে পড়ে গেল। সবাই কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। নবীন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কি ঘটনা দাদু? হারিকেনের আলোয়
দাদুর মুখটা আরও রহস্যময় লাগছিল। তিনি শান্ত গলায় বলতে লাগলেন তার ঘটনা। তখন আমি যুবক, বয়স ওই 28 কি 30 হবে হয়তো। এই গ্রামের জমিদার দেবর্ষি রায়ের সহচর ছিলাম। সব সময় জমিদারের আশেপাশে থাকাই ছিল আমার কাজ। কিন্তু একদিন রাতে কথা বাবু, অন্দরমহল থেকে দাসী এসেছিল, বলল গিন্নিমার অবস্থা নাকি ভীষণ খারাপ, এখন নাকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জমিদার দেবর্ষি মুখের হুকার নলখানা নিচে নামিয়ে প্রতাপের দিকে তাকালেন। তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ একদম স্পষ্ট। কম চেষ্টা তো করলাম না প্রতাপ, বর্বর ডাক্তার বৈদ্য সব কিছুই করলাম, কিন্তু গিন্নির শরীরটা ছাড়ল না। তবে কি সে আমার হাতটা ছাড়তে চায়? এভাবে বলবেন না কর্তা, গিন্নিমা অনেক ভালো মানুষ, দেখবেন ভগবান কোনো না কোনো পথ ঠিক বের করে দেবেন। সেটা আর কবে হবে প্রতাপ, কবে? এখন তো গিন্নির সামনে যেতেও আমার লজ্জা করে। এত টাকা, এত ধনসম্পদ, এত সাম্রাজ্য, সব কিছু দিয়েও আমি কিছুই করতে পারছি না। জমিদার মানুষটা বেশ কঠোর, কিন্তু তার গিন্নির প্রতি ভালোবাসা ছিল অঢেল। কর্তাবাবু, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতাম। বলো প্রতাপ, কি বলবে? এইখান থেকে 3টে গ্রাম পেরিয়ে নদীর চরের ওপরে কাশেমপুরে এক বৈদ্য আছে, শুনেছি বেশ নাম ডাক্তার, মরা মানুষও নাকি তার ওষুধে বাঁচে। কি কি বলছো প্রতাপ? যত দূরেই হোক, যত মোহরে লাগুক, তুমি আজ রাতেই তাকে আনার ব্যবস্থা করো। কিন্তু কর্তা, আজ আকাশের অবস্থা তো ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে। জমিদার কঠিন গলায় বললেন, আমার স্ত্রীর কিছু হলে এই জমিদারির কোনো দাম নাই। পালকির ব্যবস্থা করো, এখনই রওনা হও। মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল প্রতাপ। রাত তখন অনেক গভীর, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে উঠছে। কেরোসিনের হারিকেন হাতে গ্রামের কাঁচা মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল প্রতাপ, আর তার পাশে লাঠি হাতে দুজন লাঠিয়াল। পেছনে 4 জন লোক ধরাধরি করে নিয়ে আসছিল পালকি। প্রতাপ দাদা, বলেছিলাম এই রাতে কি সর কাশিমপুর যাওয়াটা ঠিক হবে? কিছুই করার নেই গো, জমিদারের হুকুম অমান্য করবার কি উপায় আছে বলো? পালকি ধীরে ধীরে কাঁচা রাস্তা ধরে এগোতে লাগলো। চারপাশ অন্ধকার, শুধু লণ্ঠনের আলোয় সামনের রাস্তা একটু দেখা যায়। মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছিল দূরের জঙ্গল থেকে। প্রায় 2 ঘন্টা চলার পরে তারা চর কাশেমপুর গিয়ে উপস্থিত হল। রঘুনাথ বৈদ্যের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায়। পুরনো টিনের ঘর, চারপাশে বড় বড় গাছ,